ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা এনএইচআরসি হল ভারত সরকারের একটি স্বতন্ত্র সত্তা যা মানবাধিকারের প্রচার ও সুরক্ষার লক্ষ্যে রয়েছে। এটি ভারতের সংবিধানে উল্লিখিত একটি সংবিধিবদ্ধ সংস্থা যা 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনটি 2006 সালে আরও সংশোধন করা হয়েছিল। আর সেই হিউম্যান রাইটসের সঙ্গে স্বনামধন্য আন্তর্জাতিক লেখিকা মাননীয় পদ্মিনী দত্ত শর্মাও, স্বনামধন্য ফিল্ম অভিনেত্রী মাননীয় পৌষ্মিতা গোস্বামী সিপিডি আর ইন্ডিয়া হিউম্যান রাইটস সংগঠনে যুক্ত হলেন মানব সেবার কাজে। এবং যুক্ত হয়ে তারা কি বললেন শুনুন। এলজিবিটিকিউ ব্যাপারটা নিয়ে এখনো লোকের কাছে খুব একটা ক্লিয়ার ধারণা নেই। আমাকে এখন অনেকে প্রশ্ন করছে ঠিক তোমার মতন, এলজিবিটিকিউটা অ্যাকচুয়ালি কি? এলজিবিটিকিউ হচ্ছে, এরা কোনো অন্য গ্রহ বা উপগ্রহ থেকে আমাদের কাছে আসেনি, এরা আমাদেরই মতন মানুষ। এরা খালি এদের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। এবং যারা বলেন যে যারা এলজিবিটিকিউ কমিউনিটির লোক, মানে এলজিবিটিএল হচ্ছে লেসবিয়ান, এলজি হচ্ছে গে, বি হচ্ছে বাইসেক্সুয়াল, টি হচ্ছে ট্রান্সজেন্ডার, এন্ড কিউ হচ্ছে কিউ। তো এরা একটু অন্যভাবে সাজে, একটু অন্যভাবে কথা বলে। তো তার মানেই আমরা তাদেরকে দেখে বুড়োটা কুচকোই কেন? এরা তো নিজে থেকে হতে চায় না। এরা তো এবং এটা নিজেদের হাতেও এটা নেই। এটা হচ্ছে ওপরওয়ালার ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে খোদার ওপরে খোদকারি কিন্তু করা যায় না, এবং কোনো আজও অব্দি কোনো ডাক্তার এখনো অব্দি এরকম কোনো ডক্টর বা কোনো রিসার্চ এখন অব্দি কিন্তু বলতে পারেনি, এটার কোনো স্পেসিফিক আনসার দিতে পারেননি যে এরা এরকম কেন হয়, এদের এই থিঙ্কিং প্যাটার্নটা এরকম কেন হয়। আমার কথা হচ্ছে তোমাদের কাছে, সবারই কাছে, যে ওরা তো ওদের মতন লাইফটা লিড করছে। তারপরেও তো মানুষ দুটো ছেলে, একজন ছেলের ধরো একজন ছেলেকেই ভালো লাগছে, একজন মহিলাকেই ভালো লাগছে, বা যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি, আমরা মনে করি তারা একটু অদ্ভুত ভাবে সাজেন, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি একটা পুরুষ মানুষের ভেতরে যখন একটা মহিলার ফিলিংস ট্র্যাপড হয়ে যায়, তখন সে যখন আর পারে না, তার তখন ভীষণ কষ্ট হয়। ওদের জীবনটা কিন্তু খুব কষ্টের। তখন তারা মনে করে যে আমি মনে প্রাণে, আমি যখন মহিলা, তাহলে আমি আমার সেক্সটাকে চেঞ্জ করে নিয়ে আমি মেল থেকে ফিমেল হয়ে যাব, বা ফিমেল থেকে মেল হয়ে যাব। আপনারা যারা মহাভারত তো পড়েছেন, সেখানে নিশ্চয়ই বৃহন্নলার কথা শুনেছেন। অর্জুনকে বৃহন্নলা হতে হয়েছিল, তো ছদ্মবেশ ধরতে হয়েছিল। আরেকজনের কথা বলি, সেটা হচ্ছে আমরা কথায় কথায় বলি শিখণ্ডী। শিখণ্ডী একজন মেল, কিন্তু শিখণ্ডী অ্যাকচুয়ালি মেল নয়, শিখণ্ডী অ্যাকচুয়ালি জন্মেছিল অ্যাজ আ ফিমেল। শিখণ্ডিনী কিন্তু একজন ফিমেল, কিন্তু সে ডিসাইড করলো যে না, আই ওয়ান্ট টু বি আ মেল বিকজ ইন্টারনালি আই ফিল দ্যাট আই হ্যাভ অল দি মেল কিউস। তাই জন্য সে শিখণ্ডিনী থেকে শিখণ্ডী হয়েছিল। তো আমরা যারা মনে করি মহাভারত পড়ি, রামায়ণ পড়ি, গীতা পড়ি, এগুলো তো ঠিক আছে, এপিক্স এর কথা। এখন যারা আমরা নিজেদেরকে অত্যন্ত আধুনিক বলে মনে করি, খুব লার্নেড বলে মনে করি, তা সত্ত্বেও আমরা এখনো তাদেরকে দেখে ভুরুটা কুঁচকোই, এবং তাদেরকে তারা যখন কোনো ইন্টারভিউ দিতে যায়, আমরা মনে করি তারা এই পোস্টের জন্য যোগ্য না, অথচ তারা কিন্তু যথেষ্ট লার্নেড, ইনফ্যাক্ট মোর লার্নেড সামটাইমস দেন দি সো কল্ড নর্মাল। যেটা আমরা বলছি নর্মাল, আমরা নর্মাল, ওরা অ্যাবনর্মাল। তো এই আমরা ওদেরকে একটা লাগিয়ে দিচ্ছি, একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি। আমার সেখানেই আপত্তি, যে ওদের সাথে যাতে সোসাইটি আর মিসবিহেভ না করে, এটার জন্য তাদের একটা অধিকার আছে টু লিভ দ্য লাইফ দে ওয়ান্ট টু লিভ, আ হেলদি লাইফ। তারা আমাদের কোনোভাবে ডিস্টার্ব করছে না। একটা কথা বলুন তো, এই যে ধরুন যারা নর্মাল, যেটা আমরা বলি যে একটা ছেলে আর মেয়ের যেটা নর্মাল সম্পর্ক, তারা কি অবসিন কিছু করছে না? আমি তো অহরহ এখানে দেখছি, পার্কে বলুন, সিনেমা হলে বলুন, রাস্তাঘাটে বলুন, মেট্রোতে বলুন, তারা যে অসভ্যতাগুলো করে যাচ্ছে, সেগুলো কি খুব হেলদি এবং খুব দেখতে খুব ভালো লাগছে? তারা এটা করতে পারে, আমরা সেটা বলি ভীষণ ন্যাচারাল। কেন ন্যাচারাল? বিকজ আমাদের একটা প্রশ্ন, এবং আমার আরেকটাও ব্যাপার এখানে বলতে আমি চাই, সেখানে হচ্ছে
মা বাবারা এটার জন্য সব থেকে বেশি রেসপন্স। আজকে আমাদের সব থেকে আপন কে? আমার মা বাবা, আপনাদের মা বাবা। এবং ক্রাইসিসের সময় আমরা ধরে নিচ্ছি যে আমাদের জন্ম দিয়েছে সে আমাদের সব থেকে ক্লোজ। আমাদের দুর্দিনে, আমাদের অসময়ে, যেটা পস্মিতা কিছুক্ষণ আগে বললেন, যে আমাদের যখন মন খারাপ হয়, সেই মন খারাপের একমাত্র ওষুধ কিন্তু মার কোলে শুলেই কিন্তু সেই শান্তিটা পাওয়া যায়, সেটা কিন্তু আর কিছুতেই পাওয়া যায় না। সেই মা বাবা যখন বলেন যে ইউ আর থ্রেট টু মাই সোসাইটি, তোমাকে নিয়ে লোকে নানান কথা বলছে, তাই তুমি কি করো, এবার আলাদা গিয়ে থাকো। কেন? মানে না, মা বাবার তো উচিত সাপোর্ট দেওয়া। মা বাবার এইটুকু কেন স্ট্রেংথ অফ ক্যারেক্টার থাকবে না যে তারা এটা কেন বলবেন না, আমার সন্তান এরকমই। আজকে যদি একটা ছেলে লম্বা লম্বা চুল রাখতে চায়, দ্যাট ইজ হিজ প্রেরোগেটিভ। তার যদি মেয়েদের মতো সাজতে ভালো লাগে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা কিভাবে কমেন্ট করতে পারি? এইটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু এরকম অনেক পেরেন্টসদেরকে দেখেছি, তারা কিন্তু মেয়েদেরকে, তাদের ধরুন একটি মেয়ে, এরকম আমি দেখেছি, মেয়ে সুস্থ সবল মেয়ে, কিন্তু তার ইচ্ছে যে আমার একটি ছেলে হবে। স্পেশালি ইন্ডিয়ান সিনারিওতে আমি যা দেখেছি, যে সবারই ইচ্ছে ছেলে হচ্ছে আমার স্বর্গের চাবিকাঠি, ছেলে না হলে আমি স্বর্গে যেতে পারবো না, ছেলে মুখে আগুন দিতে হবে। তাই যদি আমার একটি মেয়ে থাকে, তাকে আমার ছেলে সাজাতে হবে। তাই তার চুলটা ছোট ছোট করে কেটে দিই, তাকে জোর করি শার্ট পরাতে, তাকে আমি কি করি, বলি যে পুতুল খেলো না, ওটা বোকা বোকা লাগে, তার চেয়ে ক্রিকেট খেল। তাহলে কি হচ্ছে, আমি ছোটবেলা থেকেই একটা মেয়েকে, ছেলের ওরিয়েন্টেশনটা আমি অ্যাজ আ পেরেন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। তার পরবর্তীকালে যখন সে সত্যিকারেরই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সে যখন মনে করছে যে আমি একটা ছেলে, আমার একটা মেয়ে পার্টনার লাগে, তখন কিন্তু আমি বলছি, কালকে তোমার মাসি এই কথা বলছিল, কালকে তোমার প্রতিবেশী এই কথা বলছিল, তুমি আমাদের সঙ্গে আর থাকবে না। তাহলে এখানে দোষটা কার? আমি এইটা নিয়েই ফাইট করতে চাইছি আমাদের মানবাধিকার কমিশন থেকে। কি বলবো, আমরা তো ইউজুয়ালি মুখে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু আমি আজকে থেকে এই নতুন পথ চলতে গিয়ে কিছু বলবো না, কাজ করব। এতদিন যে কথাগুলো বলেছি এবং মনে মনে বিশ্বাস করেছি, এইরকম অতীন্দ্রদা, গীতাঞ্জলি দি, শেলি দি, পদ্মিনী দি, এইরকম মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের যে অধরা স্বপ্ন, যেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই, একটা মানুষ কিভাবে ভাবতে পারে বা তার কিভাবে ভাবা উচিত, বা ভালো থাকার যে পর্যায়গুলো আছে, একটু চেষ্টা করলেই যে ভালো থাকা যায়, সেই কাজগুলো করতে শুরু করব। আমি এসএপিডিআর মানবাধিকার কমিশনের কালচারাল সেক্রেটারি হিসেবে আমাকে একটি পদ দেওয়া হয়েছে। কালচার মানে আমি বুঝি যে ক্লাসিক ওয়ে অফ এডুকেশন। মানে কালচার মানে প্রথমেই আমাদের মাথায় আসে শিল্প, নৃত্য, কলা, আর্ট, আবৃত্তি, গান, মানে সংস্কৃতি। তো আমরা জানি এবং বিশ্বাস করি যে শিল্পই আমাদের একমাত্র মুক্তির পথ। কেননা শিল্প হচ্ছে আমাদের সৃষ্টির একমাত্র মাধ্যম, আর সৃষ্টি হচ্ছে আমাদের জড়, আমাদের শেকড়। আমরা যেরকম মেয়ে হয়ে বা মা হয়ে মানুষ সৃষ্টি করি, সেরকম জন্মানোর পরেও আমাদের স্বপ্ন সৃষ্টি করা যায়। এই যে প্রত্যেকের মাথায় ভালো কাজের যে চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনাগুলোর যে স্বপ্ন আছে, সেইগুলোকে কেন্দ্রীভূত করে, একত্রিত করে ভালো কাজ করা যায়। তো আমি চেষ্টা করব যে এই সংস্কৃতির এই পথটির মাধ্যমে, সংস্কৃতিমূলক কাজের মাধ্যমে কি করা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে ভালো কথা বলা উচিত, নিজে ভালো থাকবো এবং অন্যকে ভালো রাখবো, এই কাজটা কিভাবে করা উচিত, গাইতে গাইতে, নৃত্য কলার মাধ্যমে, আর্টের মধ্যে দিয়ে, ফিল্মের মধ্যে দিয়ে, মানুষকে দেখিয়ে ইন্সপায়ার করে আমার কাজগুলো করব। এই কাজে নেমেছেন, সেখানে তো পরবর্তীকালে অনেক বাধাও আসবে। আসলে শিল্পীদের স্ট্রাগলটা জন্মগত। আমরা যখন প্রথম কোনো কনসেপ্ট, কোনো গল্প আমাদের মাথায় আসে, সেটাই একটা স্ট্রাগল। কারণ সেটা
যে কোনো কনসেপ্ট হয় প্রথম এক এবং অদ্বিতীয়। প্রথম কোনো একজন সিঙ্গেল ইউনিটের বা ইউনিটির মাথায় আসে, তারপর সেটা সে আরেকজনকে বলে, তারপর সেটা একটা ফর্মুলেটেড হয়, তারপর একটা টিম হয়, তারপর সেটা গল্প হয়, তারপর সেটাকে আমরা শুটিং করি, তারপর সেটা একটা সিনেমা হয়। তার মানে কি দাঁড়ালো, যে একটা মানুষের ব্রেন চাইল্ড, সেটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, বিভিন্ন ওঠানামার মধ্যে দিয়ে কতগুলো মানুষের স্বপ্ন হলো। সেই ছবিটা যখন আমরা দেখতে যাই, আমরা হাসি কাঁদি, আমরা ফ্যান্টাসাইজ করি, আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তো আমাদের স্ট্রাগল করাটা আমাদের মজ্জাগত, আমাদের রন্ধ্রে রন্ধ্রে, নতুন করে আর কোনো স্ট্রাগল আমাদের মনে হয় না। হ্যাঁ, কাজ করতে গেলে বাধা আসবে, স্বাভাবিক। যদি বাধা না আসে, বুঝতে হবে যে আমরা ভুল পথে আছি। ঠিক পথে কাজ করতে গেলে বাধা আসবেই, আর যত বেশি বাধা আসবে, আমরা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের না রক্তে একটা জেদ থাকে, কত বাধা আসবে করবই, যেখানে পৌঁছানো সেখানে আমি পৌঁছবই, হয় এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে, একটা না একটা রাস্তা তো খোলা থাকবে। আর আমি যেহেতু ঈশ্বরে বিশ্বাস করি, যেই রাস্তা দিয়ে উনি নিয়ে যেতে চাইবেন, স্ট্রাগলের মধ্যে দিয়ে, পথ আটকে দিয়ে, উনি তো মুখে কথা বলেন না, ওনার ওনার ওই উদ্দেশ্য, মানে উপায়গুলোতে বুঝে নিতে হয়। এই রাস্তাটা বন্ধ, আচ্ছা তার মানে উনি চাইছেন না আমি এই রাস্তা দিয়ে যাই, তাহলে পাশের রাস্তাটা, সেটা গিয়ে আবার বন্ধ, আচ্ছা তাহলে তার পাশের রাস্তাটা, এইভাবে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে একটা না একটা রাস্তা দিয়ে ঠিক পৌঁছবো, এবং যেই রাস্তা দিয়ে পৌঁছবো সেটাই দি বেস্ট ওয়ে। সেই রাস্তা দিয়ে পৌঁছতে গিয়ে আমি এমন অনেক কিছু শিখবো, এমন অনেক মানুষের সঙ্গে আমার আলাপ হবে, যেটা আমার জন্য ভালো হবে এবং সমাজের জন্য ভালো হবে। তাই আমার কাছে স্ট্রাগল ইজ অ্যাবস্ট্রাক্ট, আমি বিশ্বাসই করি না স্ট্রাগল। থ্যাংক ইউ। আমার নাম পৌষ্মিতা গোস্বামী। আজকে নতুন দুজন জয়েন করলেন আপনাদের এই পথে, কি বলবেন? দেখুন, আমাদের মানবাধিকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি মানুষ হয়ে জন্মেছেন, আপনি একটা অধিকার নিয়ে জন্মেছেন। আপনি পুরুষ হন, নারী হন, থার্ড জেন্ডার হন, যেই হন না কেন, বা যে ধর্মেরই মানুষ হন না কেন, কালো হন, ফর্সা হন, কানা হন, খোড়া হন, ল্যাংড়া হন, কোনো ব্যাপার না, আপনি মানুষ হয়ে জন্মেছেন, মানে আপনার একটা অধিকার আছে। সেই অধিকার আমাদের সংবিধান দিচ্ছে, এবং সেই অধিকারটা নিয়েই আমাদের কাজ দীর্ঘদিন, সেটা নিয়ে আমাদের লড়াই। ভারতবর্ষে যে সংবিধানে আমাদের অধিকারটা লেখা আছে, সেই অধিকারটা আমাদের জানানো হয় না, আমাদের জানানো হয় না, আমাদের পড়ানো হয় না, আমাদের শেখা হয়। কোনো এডুকেশনালি কোনো স্কুলেও এই জিনিসটা নিয়ে কোনো এডুকেশন বা কোনো পুস্তকে কিন্তু সেই লেখাটাও, তা মানুষ জানবে কি করে তাদের অধিকারটা? তার জন্যই তাদের অধিকারটা খরণ হচ্ছে দীর্ঘদিন ধরে। অধিকারের লড়াইতে আমরা সামিল হয়ে কাজ করছি, এবং বহু মানুষ আমাদের সাথে এসে সামিল হচ্ছে মানুষের আমাদের এই কর্মকাণ্ডে। তার মধ্যে যে দুটো মানুষকে আমরা পেয়েছি, পদ্মিনী দত্ত শর্মা এবং আমাদের পৌষ্মিতা গোস্বামী, অসাধারণ দুজন ব্যক্তিত্ব, একজন পর্দায় আর একজন রাইটার, একজন অভিনেত্রী, একজন রাইটার। দুটো মানুষ কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, কাজ করছি, এবং যে মানুষদের ভাবনাটা আমাদেরকে ভাবার বিষয় হয়ে ফেলেছিল, এই কারণে যে এইসব মানুষরা তাদের যে সেক্টরে আছে, সেই সেক্টর থেকে বেরিয়ে গিয়ে যে মানুষের জন্য এরকম ভাবে, যে মানুষের জন্য কাজ করে, সেটা কিন্তু খুব বড় বিষয়। এবং তাদেরকে আমরা পেয়েছি, তারা দুজন দুটো জায়গায় জয়েন করেছেন। আমাদের প্রতিনিধি জয়েন করেছেন আমাদের এলজিবিটি এবং চাইল্ড অ্যাকিউজ নিয়ে কাজ করবে, এবং সেখানে ওনাকে আমরা প্রেসিডেন্ট রূপে অ্যাপয়েন্ট করেছি। এবং আমাদের পৌষ্মিতা গোস্বামী, যিনি আমাদের ফিল্ম দুনিয়াতে রয়েছে এবং খুব পরিচিতি মুখ, অসাধারণ একজন ব্যক্তিত্ব মানুষ, সেই মানুষটিকে আমরা কালচারাল সেক্রেটারি রূপে অ্যাপয়েন্ট করেছি, যাতে মানুষের কাজ করার জন্য এই মানুষগুলো যাতে এগিয়ে আসতে পারে, মানুষগুলো যাতে কাজ করে। দেখুন, আমাদের ওয়েবসাইট আপনাদের লিঙ্ক আপে আপনারা পেয়ে যাবেন, তাও আমি বলে দিচ্ছি, www.cpdrindiahumanrights.com। আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন, এবং আপনারা ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন, 9331223103, একটাই নাম্বার। আপনারা যখনই কোনো সময় যাবেন বা দেখবেন, আপনারা এই স্ক্রিনেও এগুলোকে দেখতে পারবেন। আপনারা সেখানে ফোন করে বা ওয়েবসাইটে সিস্টেমটা লেখা রয়েছে কিভাবে আপনারা জয়েন করতে, অনলাইনের মাধ্যমে জয়েন করতে পারবেন, আপনারা অফিসে এসেও জয়েন করতে পারবেন। আমাদের বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন অঞ্চলে
আমাদের ভারতবর্ষের নানা স্টেটে আমাদের অফিস রয়েছে, সেখানেও আপনারা নানা জায়গায় যেখানে যেখানে অফিস রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন, সবকিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। দেখুন, এখন অফিস তো বহু জায়গায় আছে, ঠিক আছে। এখন পার্টিকুলার অফিস যখন বলতে থাকি তাহলে তো অনেকখানি জায়গা, ঠিক আছে। এবার আপনি প্রত্যেকটা স্টেটেই আমাদের অফিস পাবেন, প্রতিটা জেলায়। ভারতবর্ষের নানা প্রান্তে আমাদের কাজ চলছে দীর্ঘদিন ধরে, এবং আমরা মানুষের অধিকারে সামিল হয়েছি, অধিকার নিয়ে লড়াই করছি। কারণ কি, আমাদের কাজটা হচ্ছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এই নামটার মধ্যেই আমাদের লেখাটা রয়েছে, তাতেই বুঝতে পারছেন আমরা কি হিসাবে কিভাবে মানুষদের নিয়ে কাজ করছি। এবং সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই যে আপনাদের এই যে প্রচেষ্টা আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, এর জন্য আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদেরকে। আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর কর্ণধার, অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। নমস্কার। নমস্কার, আমি শেলি মুখার্জি। আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহিলা সেলের প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই সংস্থার যে দাদা আছেন, উনি অল ইন্ডিয়া সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, ওনার নেতৃত্বেই আমরা সবাই কাজ করছি। আমরা দীর্ঘদিন ধরে আমি দাদার সাথে রয়েছি এবং বিভিন্ন রকম কাজ করে চলেছি। আমাদের এই অর্গানাইজেশনে কোনো পুরুষ, মহিলা কিংবা থার্ড জেন্ডার কি শিশু কোনো কিছুই বাছা হয় না। যেরকম ভাবে মানুষ বিপদে পড়ে, সেই বিপদে আমরা সেইভাবেই তাদেরকে আলগাই এবং সেইভাবেই আমরা কাজ করি, এবং তাদের বিপদ থেকে উদ্ধার করাটাই হলো আমাদের মূল মন্ত্র। এটাই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে আরো দুজন জয়েন করলেন, সেটা হচ্ছে পদ্মিনীদি এবং পৌষ্মিতা দি। দুজনেই, হ্যাঁ, উনি পৌষ্মিতা দি আছেন এমনিতে হচ্ছে উনি শিল্পী, আমরা প্রত্যেকেই অবশ্য শিল্পী, কিন্তু উনি বিশেষভাবে দূরদর্শনের পর্দায় আমরা সবাই ওনাকে দেখতে পাই। ওনার এত বড় একটা মন নিয়ে উনি যে এই মানব অধিকারে জয়েন করেছেন, এতে আমি তো খুবই খুশি হয়েছি। কারণ আমরা মনে করি যারা এই ধরনের শিল্পী, যারা সিনেমার জগতে রয়েছেন, তারা শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবেন, শুধু নিজেকে নিয়েই ভেবে কাজ করেন, কিন্তু না, আমি দেখলাম উনি একদম সম্পূর্ণ অন্য ধরনের একজন মানুষ। ওনার চিন্তাধারাটা টোটালি অন্যরকম। আগামী দিনে ওনাকে নিয়ে এবং আমাদের পদ্মিনীদি, উনিও যে কথাগুলো বললেন যে শিশুদেরকে নিয়ে এই সমস্ত কাজ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, উনিও চেয়েছিলেন মনে মনে যে করতে কাজগুলো, কিন্তু সঠিক লোক পাননি। সঠিক মানুষ না পেলে কিন্তু সঠিকভাবে কাজও করা যায় না। তাই উনিও আজকে আমাদের সাথে যুক্ত হয়ে উনিও যেমন আনন্দিত হয়েছে, এবং মনে যে ওনার যে মনের ইচ্ছাটা, সেটা যে এই ইচ্ছাটা যেমন পূরণ হলো, আমরাও সবাই খুব খুশি হয়েছি। কারণ এরকম একটা মানুষকে পেলে, একটা ভালো মনের মানুষকে পেলে এই পথ চলাটা আমাদেরও খুব ভালো হবে। কারণ এটা হচ্ছে গিয়ে একসাথে কাজ করতে গেলে যদি কতগুলো ভালো মানুষ একসাথে আমরা থাকি, তাহলে আমার মনে হয় আমার তো অন্তত খুব ভালো লাগছে যে আমাদেরকে পেয়ে।